জাঙ্কুক ঘরে এসে দরজায় দিল একটা লাথি, এরপর খাটের পায়াতে দিল একটা, দিয়ে বসলো ধারাম দিয়ে। রাগে শরীরটা খুব কাঁপছে। এভাবে সকলে জোর করে একা একা সিদ্ধান্ত নিয়ে নিল। কি করে নেবে এত বড় দায়িত্ব সে? ওই অপছন্দের মেয়েটার সাথে কি কখনো বনাবনি সম্ভব? তার শান্তি মতো সংসার কি করা হবে? তার থেকে বড় কথা, একটা বিয়ের বন্ধনের জন্য লাগে ভালোবাসা, সেটাই তো নেই। মনের মিল কি কখনো হবে? নাকি ভালোবাসাটাই কখনো সম্ভব হবে? ওর সাথে তো সবসময় সবকিছু নিয়ে ঝগড়া বাঁধে। এত ঝগড়টে মেয়ের সাথে কি করে সংসার সম্ভব? ভাবতে ভাবতে মাথা নিচু করে দুহাতে চোখ খামচে ধরলো। ওর অমন অসহায় অবস্থা দেখে দরজার মুখে দাঁড়িয়ে থাকা সুগার একটু খারাপই লাগলো, তবে কিছু করার নেই। ভাই বোন দুটোই তাদের এগিয়ে এলো, বসলো নিঃশব্দে, কাঁধে হাত রাখলো জাঙ্কুকে। তাকালো জাঙ্কুক, রেগে গেল সে। দূরে সরে গিয়ে বলল, শর্ত পিড়িত দেখাতে আসিস না এখন। তোরা সকলে এক একটা রাজাকার, তোর বাপ চাচারা রাজাকার, আর তোরা তার বংশধর। আমার দিকটা কেউ ভাবলি না। হ্যাঁ, আর তুই খাঁটি বাঙালি, দিনে নিয়ম করে 3 বেলা যুদ্ধ করে উদ্ধার করিস, যুদ্ধ করে খাঁটি বাঙালির পরিচয় দিস। জাঙ্কুক রাগত চোখে চেয়ে রইল। সুগে এবার ঢং ধরলো একটু, আদরে হলো ভাইয়ের সাথে। এগিয়ে গেল জাঙ্কুকের গায়ের কাছে। শোন না আমার ভাই। জাঙ্কুক রাগে ফুঁসছে, কথা বললো না। সুগা আরো একটু চেপে গেল, শরীরের সাথে শরীর লেগে বসলো। ভাইয়ের কোমর জড়িয়ে কাছে টেনে নিল। শোন না, কি হয়েছে? মতিগতি কি তোর? আলাপ দেখাচ্ছিস কেন? এমন বলছিস কেন? আলাপ কই দেখাচ্ছি, এটা ভালোবাসা দেখাচ্ছি। হ্যাঁ, ভালোবাসা দেখিয়ে উদ্ধার করে ফেলেছিস না, সেজন্যই গোবর ঠাসার দায়িত্ব চাপিয়ে দিচ্ছিস। চাপিয়ে কই দিলাম? দায়িত্ব দিলাম, নিয়ে নে না ভাই আমাদের বোনটার দায়িত্ব। দেখ ভাই, সেদিন তুই আমাকে কত বুঝদারের মতো কথা বলেছিলি, কিন্তু নিজের সময় এমন অবুঝ হয়ে গেলি কেন? আমার সে বুঝদার ভাই কই গেল? নিজেকে স্বাভাবিক কর। এমন ভাব লাগছে যেন সত্যি ধরে বেঁধে বিয়ে দিচ্ছি, আর যদি সেটা দিয়েও থাকি তবে তোদের ভালোর জন্যই। বড়রা যা ভেবেছে এতে ভালো কিছু আছে দেখিস, আমাদের বোন খারাপ না। হ্যাঁ, এটা ঠিক জেদি, কিন্তু শুধু আর শুধুমাত্র তোর কাছে জেদি। ও সব যে তোর কাছে সীমাবদ্ধ। মানিয়ে চলিস, যত্ন করিস, দেখবি ঠিক হয়ে যাবে। আল্লাহ তোদের ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো কিছু রেখেছে। দেখ, তোর এখন একটা রক্ষা করার হাত লাগবে। বড় হয়েছে, সেদিন যত বড় বিপদটা এসেছিল আল্লাহ সহায় ছিল বলে আমরা ওকে অক্ষত পেয়েছি, কিন্তু সেদিনের পর থেকে ওর প্রতি সমাজের মানুষের দৃষ্টি পাল্টেছে। এটাও সত্য মনে হজম করছে, কাউকে বুঝতে দিচ্ছে না। আমরা অবাক হয়েছি এইটুকু মেয়ের বুঝপানা দেখে, কিন্তু ও তো একটা মেয়ে বল, ও ভরসার হাত না পেলে ভেঙে পড়বে। আমরা কতই বা মন ছুঁয়ে দেখতে পারবো? সেটা সম্ভব হবে ওর কোনো মনের মানুষের। এই জন্য ওকে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করছে সকলে, সমাজের মুখ বন্ধ করার জন্য। তুই না থাকলে ওকে অন্য ছেলে হলেও বিয়ে দেওয়া হতো, একটা ভালো পাত্রের সন্ধান করতো, তারা চিন্তায় আছে। কিন্তু দেখ, ওনারা দুজনে সেই সঠিক পাত্র তোকে বিবেচনা করেছে, সেটার মান রাখ। বোনটা আমার কখন না ভেঙে পড়ে সমাজের কটু কথা রসাতলে পড়ে। আগলে নিস তখন। এসব আমার দেখার বিষয় না, অন্য কাউকে বাছাই করতো। জাঙ্কুক ধমক খেয়ে নিজের ভুল বুঝতে পারলো। এবার খারাপ লাগলো নিজেরই। রাগ ফেলে ভাইয়ের কাঁধে মাথা রাখলো, অসহায় সরল কণ্ঠে বলল, ওভাবে আমি বলতে চাইনি, কিন্তু ওর সাথে আমার মনের মিল কি করে হবে? কখনো কি মনের মানুষ হতে পারবো? ইনশাআল্লাহ হতে পারবি। আমাদের সকলের দোয়া তোদের উপর আছে, থাকবে সব সময়। এতগুলো মানুষের দোয়া বিফলে যাবে না, দেখিস সুখী হবি তোরা। বাবা, ছেলের কথায় মিস্টার নামজুন তাকালেন দরজার দিকে। তিনি ছেলেকে ডেকে পাঠিয়েছিলেন। এসো, এসে বসো আমার পাশে। জাঙ্কুক চুপচাপ গিয়ে বসলো বাবার পাশে। মিস্টার নামজুন ছেলের কাছে আরেকটু এগিয়ে গিয়ে বসলেন, কাঁধে হাত রাখলেন। তা ভরসার। জাঙ্কুক নির্বিকার। তিনি মুচকি হেসে বললেন, আমি জানি আমার ছেলে বুঝদার, দায়িত্ববান, দায়িত্ব নিতে জানে এবং তাতে কার্পণ্য করবে না। আমার মৃত ভাইয়ের বিয়েটার দায়িত্ব দিচ্ছি আমার ছেলেকে, নিশ্চয় সেটা এড়িয়ে যাবে না। জানি সঠিক এবং শক্ত হাতে তা পালন করবে। আমি বড় মুখ করে মেয়েটার দায়িত্ব দিচ্ছি। কখনো অবহেলা করো না, ভালোবেসে আগলে রেখো, যত্ন করো, সম্মান করো। আমি জানি তুমি একমাত্র সঠিক মানুষ হবে, আমার গর্ব হবে। আর একান্তই যদি ভালোবাসতে না পারো তবে কখনো দায়িত্ব এড়িয়ে গিয়ে অবহেলা, অযত্ন, অসম্মান করো না মেয়েটাকে। আমার মৃত ছোট ভাইয়ের আমানত সে, সেই আমানত আমরা এত বছর আগলে রেখেছি, এখন তোমার হাতে তুলে দিতে চাইছি। শক্ত হাতে বেঁধে রেখো, আগলে রেখো। আমি জানি তুমি পারবে।
বিয়ের জন্য এত জলদি তোড়জোড় করতাম না। সমাজ বড্ড অবুঝ জানো তো। আমাদের ছোট মেয়েটাকে কখন ভেঙে গুড়িয়ে দেবে। ও শক্ত হয়ে আছে বলে টের পাচ্ছি না, কিন্তু ভিতরে ঠিকই মন ভাঙছে ওর। তুমিও রক্ষা কবচ হবে, কটু বাক্য থেকে রক্ষা করবে। একটা মেয়ের স্বামীর জোর অনেক বড় একটা জোর, সেটা আমি বুঝি এখন, তুমিও বুঝবে। সময় নিয়ে সব ঠিক করে ফেলো, ইনশাআল্লাহ আমাদের পাশে পাবে আমার বাবা। জাঙ্কুক বাবার মুখের দিকে চেয়ে শুধু শুনেই গেল। এতগুলো মানুষের এত এত বোঝানোর কথা তার মাথায় এলোমেলো করে দিয়েছে। সকলের ভরসা তার উপরই একমাত্র। সকলে তের জন্য তাকে সঠিক মনে করছে। সত্যি কি সঠিক সে মেয়েটার জন্য? দেখতে দেখতে শেখর চলে এলো। হাজার ইতিউতি করেও জাঙ্কুককে লাভ হয়নি। তাদের হাত পা মুখ বড়রা কথার জাল দিয়ে বেঁধে ফেলেছে। সব মুখ বুঝে এখন মানতে হচ্ছে। বড়দের ভালোবাসা, স্নেহ, আদর, কৃতজ্ঞতা সব স্বীকার করে দুজনের বিয়েতে বসতেই চলেছে। বিয়ের সিদ্ধান্তটাও বড়দের উপর ছেড়ে দিয়েছে। এখন শুধু ভবিষ্যৎ দেখার পালা তাদের। দেখা যাক তাদের ভবিষ্যতের জল কত দূর গড়ায়। দুপুর 3টা, একদম নিরিবিলি সব আয়োজন, কোনো শোরগোল নেই। আত্মীয় বলতে মিসেস জিনের ভাই এবং বোনের স্বামীকে ডেকেছে, সাথে জিমিনকে আনতে বলেছে। আর মিসেস সুজের ভাই এবং আয়ুর বাবাকে শুধু ডাকা হয়েছে। এসব সকালে মিস্টার নাম জন্য মিস্টার বোগাম জানিয়েছিলেন তাদের। তবে মিস্টার সিহন জানিয়েছে আজ আর যাওয়া সম্ভব হবে না ওনার। তবে আগামীকাল চেষ্টা করবে, তবুও না হলে পরিবার সহ সময় করে দেখা করে আসবে। এদিকে জিমিন সবটা শুনে নাচা শুরু করেছে, সে যাবে। তার জাঙ্কুক ভাইয়ের বিয়ে, তা আবার দেবুবুর সাথে, ভাবা যায়। আর সে যাবে না এটা হতে পারে? দুনিয়া উল্টে গেল, তার সেখানে উপস্থিত থাকা চাই। কিন্তু মিস্টার সিহনের সময় হবে না, তাই বলেছে কাল যাবে। জিমিন মানতে নারাজ। তৎক্ষণাৎ সুগাকে কেঁদে কেঁদে সবটা বলে দিয়েছে। তাকে কি নিয়ে আসতে বলেছে। সুগাও কি করবে বুঝে উঠছে না। সেখানে গিয়ে তো আনতে পারবে না, কারণ তাদের কি সম্পর্ক সেটার এখনো নাম পায়নি। অধিকারের জন্য এঙ্গেজটা হওয়া জরুরি, কিন্তু এখনো সেসব দেরি আছে। তাই সে বড় আম্মুকে বলেছে। মিসেস জিন সব শুনে চ্যানেলের সাথে জিমিনকে পাঠাতে বলেছেন। দুই ভাই বোনই আসুক না হয়। তবে মিস্টার সেহন আসতে দিতে চাইলেও রাতে থাকতে মানা করেছেন। জিমিন মেনে নিয়েছে। সেসব পরের বিষয়, আগে যেতে হবে তার। সে খুবই উত্তেজিত। তার বান্ধবী হিসেবে লিসা সানাকে ডাকা হয়েছে। বান্ধবীর জীবনের বড় সময়টাতে না হয় পাশে থাকলো তারা। সুগার ইউনোকে বলেছে আসতে। এই সব কিছুই জাঙ্কুক পাতে কেউই বলেনি। সবটা বাড়ির মানুষই করেছে। তারা রাগে দুঃখে কাউকে কিছু জানাতেও নারাজ। কেনাকাটা কিছুই করা হয়নি, মূলত করতে চায়নি কেউ। সেসব কিনে পড়তে গিয়ে যদি আবার হিতের বিপরীত হয়, তখন আবার বিপদ। এছাড়া শুক্রবার মার্কেটের অনেক দোকান বন্ধ, তাই আর সেসব দিকে আগায়নি কেউ। আগে ভালোই বিয়েটা হয়ে যাক, এরপর সবকিছুতে জোর খাটানো যাবে। এসব ভেবেই নীরব আয়োজন করেছে। বসার ঘরে বসে আছে বড়রার সাথে কাজী। সকলে জুম্মার নামাজ পড়ে এসে আয়োজনের কাজে লেগেছে। কিছুক্ষণ পর জেহব, কাইসুগা, ইউনজুন, ইউনো এবং চ্যানুয়েল জাঙ্কুককে নিয়ে একসাথে নেমে এলো। জাঙ্কুকের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা। সিম্পল একদম বাড়িতে থাকা পাঞ্জাবি পরেছে সে, যেটা পরে জুম্মার নামাজে গিয়েছিল সে। জাঙ্কুকের সাথে করে বসলো সব ভাই। জাঙ্কুক নির্বিকার, তার সবকিছুতে এখন বিরক্ত বোধ হচ্ছে। নীরবে যে যা বলছে করছে। ভিতরে রাতকে সংবরণ করে রেখেছে। এদিকে তেকে কেউ শাড়ি পরার কথা বলতে পারেনি। এমনিতে যদি তখন যদি আবার বেগে বসে বিপদ হবে। সে একটা লাল সাদা মিশেলের কটন শুধু 3 পিস পরেছে। নিজের মন মতো করে তৈরি হয়েছে, একদম সাদা মাটা। মুখে স্নো ছাড়া কোনো প্রসাধনী নেই। কানে সিম্পল সোনার দোল, গলায় চেন, আর বাম হাতে সোনার একটা ব্রেসলেট ও আংটি পরেছে। হালকা ভেজা চুল ছেড়ে দেওয়া। আয়ু যেদিকে শাশুড়া বলেছেন ওকে কোনো কিছু না বলতে, ওর যেমন ভালো লাগে তৈরি হোক। বিয়েটা আগে হয়নি, তারপর সবকিছু বলবে এবং করবে। তাই আয়ুরা আর জোর করেনি। তারা ঘরে তের সাথে বসে জোহরের নামাজ সহ নফল নামাজ আদায় করতে বলা হয়েছিল। নামাজ পড়ে রেডি হয়েছে সে। জিমিন সহ লিসা সানাও এসেছে দুপুর 2টোর দিকে। বুবু শাড়ি পরবে না? বিয়ে তোমার শাড়ি না পরলে কি করে হবে? এই বিয়ে না করতে পারলে বাঁচি, সেখানে আবার ঢং করে শাড়ি পরবো? জিমিন কিছু বলতে যাবে, সে সময় মিসেস জিসু, মিসেস জিন এবং মিসেস রোজ এলেন। মেয়েকে দেখে তিনজন মুচকি হাসলেন। মিসেস জিন এসে তার ডান হাত তুলে কনিষ্ঠ আঙ্গুলে হালকা কামড় দিয়ে বললেন, নজর না লাগুক আমার পাখি, কি সুন্দর লাগছে সামান্যতেই, মাশাআল্লাহ।
মিসেস যিশু মেয়ের দিকে হাসি হাসি মুখে চাইলো, চোখে পানি টলমল করছে, কখন স্রোতের ধারার মতো বেয়ে পড়বে। কিন্তু মেয়ের সামনে তিনি নরম হবেন না, শক্ত থাকতে হবে। মেয়েটার জীবনের অমূল্য সময় এটা, বাবাবিহীন বড় করেছে। আর তিনি থাকলে দিনটা আরো রঙিন হতো। সব ভেবে মেয়ের কাছে গিয়ে কপালে চুমু আঁকলেন, ডান হাতটা শক্ত হাতে ধরে হাসি মুখে বললেন, চলো। মায়ের কথা অভিমানে সিক্ত হলো মন। অভিমান নিয়ে উঠে দাঁড়ালো। হাত পা কাঁপছে কেন তার? অদ্ভুত ভাবে শরীর কাঁপছে, অন্তর কাঁপছে। মনে হচ্ছে এই পথটুকু শেষ করে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে না সে। সেটা বোধহয় বুঝলো সকলে। মিসেস জিন মিসেস রোজ সাপোর্ট হয়ে শক্ত হাতে হাত ধরলেন নিয়ে। তারা চোখের ইশারায় আশ্বাস দিলেন, অর্থাৎ ইনশাআল্লাহ সব ভালো হবে, জীবন সুন্দর হবে। আইনজীবী পাশে এসে দাঁড়িয়ে দুজনেই বলল, দেখো না, বিশ্বাস কর, জীবনের রং সুন্দর। জিমিন লিসা সানা এসে বলল, নতুন জীবনের জন্য পা বাড়াও, উঠবি মিসেস জীবন জাগো। পুরো অন্তর পায়ে কেঁপে উঠলো এক লহমায়। বিদ্যুৎ সঞ্চার ঘটলো সম্বোধনটা কানে পৌঁছাতে। শরীরের লোমগুলো তৎক্ষণাৎ খাড়া হয়ে কাঁটান্দায় বিঁধল। শিরশির করছে পা থেকে মাথা অব্দি। গালে রঙিন আবার সঞ্চারক ঘটলো বোধ হয়। চোখ বুঝে এলো, কান গরম হয়ে উঠলো। শক্ত হাতে মা এবং হবু শাশুড়ির হাত ধরলো। এবার চোখ খুললো, কাপা কাপা পায়ে এক পা বাড়ালো। সকলের সঙ্গতি কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে হাঁটা ধরলো। সিঁড়ি দিয়ে নামছে সকলে দেখে নিয়ে। ঘুরে তাকালো সেদিকে বসে থাকা সকলে, শুধু জাঙ্কুক বাদে। তার নজর ফ্লোরে। বসে থাকা চাচুরা ভাইরা মুচকি হাসলেন, তাদের ইচ্ছা পূরণ হতে চলেছে। ভাবনার মাঝে সেখানে পৌঁছালো কনে পক্ষগণ। মেয়েকে বসিয়ে দিল মায়েরা জাঙ্কুকের সামনে সোফা একদম মুখোমুখি। বসানোর পর উপস্থিত প্রত্যেকটি সদস্য একবার জাঙ্কুকের দিকে তাকালো, তো একবার দেখে নিয়ে সকলে মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ। মাথার ওড়নাটা টেনে নিল একবার। সামনে সে এখনো তাকায়নি। কেন তাকায়নি বোঝা গেল না। অভিমানের আগে নাকি লজ্জায় বোঝা গেল না। জাঙ্কুকও নির্বিকার, তারও তাকাতে ইচ্ছে করছে না। এটাকে আবার নতুন করে দেখার কি আছে? কিন্তু সত্যিকে দেখার কিছুই নেই। এটা ভুল। তারই একমাত্র দেখার জিনিস হবে সে একটু পর থেকে। এখন না দেখলে কি, সারা জীবন তাকে দেখার দায়িত্ব নিতে হবে। ভাবনার মাঝে কাজী সাহেব জিজ্ঞেস করলেন, বিয়ের কার্যক্রম শুরু করবেন কিনা। কথাটা কানে যেতে আবার ধুকপুকানি বেড়ে গেল। এবার দুজনেরই বাড়ল। জাঙ্কুক এবার কি ভেবে যেন তরার দৃষ্টি তুলে তাকালো তের পানে। তাকে একটা সদ্য ফোটা ফুল দেখতে পেল। তবে অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা তার শব্দ ভান্ডারে পেল না। নাকি পেতে চাইলো না, বোঝা গেল না। চোখ নামিয়ে নিল আবার। যে মেয়েকে বোন বলে স্বীকার করতে কষ্ট হতো, আর সে ভাগ্যে নীলাময় খেলায় এক লহমায় বউ হতে চলল। মিস্টার নামজন সম্মতি দিলে কাজে বিয়ে গুরুত্বপূর্ণ কাজ ও কথা সেরে জাঙ্কুকের উদ্দেশ্যে কবুল বলতে বললেন। মাথাটা আবার তৎক্ষণাৎ ঝিমঝিম করে উঠল। ছেলে হয়ে যেরকম অবস্থা হচ্ছে এই মুহূর্তে, তাহলে তের কি হচ্ছে? বুকটা কাঁপছে তার, শরীরে ঘাম হচ্ছে। সাদা পাঞ্জাবির উপর তা দৃশ্যমান হচ্ছে। ভাইরা চাচুরা বুঝলো। জিহ্বার শুকাইও না, চাচুর কাঁধে এবং বাহুতে হাত রাখলো, আশ্বাসের হাত। জাঙ্কুক চোখ বন্ধ করলো তৎক্ষণাৎ। চোখ খুলে তের মুখের পানে গভীর প্রকার দৃষ্টি দিল একবার। তের নজর নিচে। এরপর দীর্ঘ একটা শ্বাস টেনে 3 কবর বলে দিল। তের কানে যেতেই কান ঝাঝা করে উঠলো। শরীর পুরো ঝাঁকিয়ে তুললো 3 কবলের বলিগুলো। চোখে পানি এসে গেল। এবার তের দিকে নজর দিল সকলে। সে নিচে তাকিয়ে ওনার মাথা চেপে ধরে আছে শক্ত হাতে। কাজী সাহেব আবারও একইভাবে প্রয়োজনীয় কথা সারলেন। শেষ করে তেকেও একইভাবে কবুল বলার নির্দেশ দিলেন। এর হাতটা থরথর করে কাঁপছে, কান্না পাচ্ছে। এই কঠিন সময়ে কি সকল মেয়েরই এমন হয়? হয় বোধ হয়। নয়তো তার কেন এমন লাগছে? নাকি তারই শুধু এমন হচ্ছে? হাত পা ঘেমে উঠেছে, ঠান্ডা হয়ে গেছে হাত পা। নিজেকে খুব অসহায় লাগছে। এটি কঠিন যুদ্ধ। সারা জীবনের জন্য এই বিয়ে নামক কঠিন যুদ্ধ তার সঙ্গী হতে চলেছে। সে কি পারবে প্রতি ক্ষণে প্রতি পলকে জিতে যেতে? সাপোর্ট হিসেবে কি পাবে সামনে থাকা মানুষটাকে? তার কাঁপাকাঁপি টের পেয়ে মিসেস জিন এবং মিসেস যিশু দুই পাশে এসে দাঁড়ালেন, কাঁধে হাত রাখলেন। মিসেস রোজ আয়োজিনী পেছন থেকে হাতে আশ্বাস দিল। একবার মিস্টার নামজনের দিকে তাকালো। এরপর মিস্টার বোকামকে দেখে নিয়ে মায়ের পাড়ে টলমল চোখে চেয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে চোখ বন্ধ করে 3 কবুল বলল। মুখ ভারী হয়ে এলো, বহুত কাঁদতে ইচ্ছে করছে, অসহায় লাগছে। শুধু আল্লাহকে ডেকে বলল মনে মনে, আল্লাহ সহায় হন আমার। এর কবুল বলা শুনে সকলে উচ্চ শব্দে হাসি মুখে বলে উঠল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উচ্চ শব্দে সম্মিত ফিরে পেল জাঙ্কুক। বুঝলো বিয়ে সম্পূর্ণ হয়েছে। বুকে বাড়ি দিল
কিছু একটা। আজ থেকে জুড়ে গেল তার জীবনের গতিপথের সাথে এই সামনে বসে থাকা সব থেকে অপছন্দের মেয়েটা। ছোট থেকে শুধু ঝলকা চুলোচুলি করা মেয়েটা তার বউ। বউ শব্দটা আওড়াতেই পা থেকে মাথা অব্দি শিরশির করে উঠল। গতকালও কি ভেবেছিল সে যে রাত পোহালে এই মেয়েটা তার বউ হবে? ভাবা কেন, জীবনে এটা ভাবনাতেও আসতো না। আর দেখো, সেই ভাবনাটা না চাইতো হয়ে গেল। বিয়ের বন্ধনে আটকা পড়লো দুজনে। দুই হাফসিপা একে অপরের চরম শত্রু। কেউ কাউকে এক চুল পরিমাণও ছাড় না দেওয়া বনৌল আর বাঘা তেঁতুল বিয়ের বন্ধনে আবদ্ধ হলো। এর কবুল বলা হলে কাজী সাহেব তাকে স্বাক্ষর করতে বললে। এই কাগজটা নিয়ে তরমল চোখে স্বাক্ষর করে দিল। এরপর জাঙ্কুকে বলা হলো স্বাক্ষর করতে। জাঙ্কুকে দীর্ঘ শ্বাস ফেলে স্বাক্ষর করে দিয়ে উঠে পড়লো। তার আর কিছু ভালো লাগছে না, একা থাকতে চাইছে। বাড়ির লোকের পাঁচশীতে হয়ে গেছে, এখানে তারা কাজ নেই, মুখ ভারী হয়ে এসেছে। সকলের দিকে একবার তাকিয়ে বলল, আমি রুমে যাচ্ছি। কেউ আর আটকালো না, সকলে বুঝলো তার মনের অবস্থা। দিল সময় কাটাবে একা, কিছুক্ষণ একা সময় কাটা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এটা সত্যি যে কঠিন, মনের বিরুদ্ধে বিয়ে করা। অনেক সময় পরিবার নামক মানুষগুলোই সে বিরুদ্ধে গিয়ে কাজটা করাতে বাধ্য করে। সেটাই হয়ে গেল জাঙ্কুকের সাথে। এখন তাদের মানিয়ে নেওয়া মেনে চলা ছাড়া উপায় নেই, সব ভবিষ্যতের উপর। জাঙ্কুক কথাটা বলে হন হন করে উপরে চলে গেল। জাঙ্কুক সিঁড়ি পর্যন্ত যেতেই কান্নার আওয়াজ পেল। তৎক্ষণাৎ পা থেমে গেল। এর কান্নার আওয়াজ। সে কেঁদে দিয়েছে হাওয়া করে, মায়ের পেট জড়িয়ে ধরে মুখ গুজে। কান্নাটা আটকাতে পারল না, আরই পারল না জাঙ্কুকের একই ব্যবহার করতে দেখে। তার কি ভালোবাসা আদৌ জুটবে কপালে, নাকি সবে দায়িত্ববোধ পালন করবে জাঙ্কুক? জাঙ্কুক আর এক পলকও দাঁড়ালো না, বড় বড় পা ফেলে চলে গেল ঘরের দিকে। সময় লাগবে তার।